ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাওহিদুল ইসলাম। ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা এবং ভারতে রাত 11:30। তাহলে শুরু করি আজকের অনুষ্ঠান। প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ পেন হিউসন। যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা বলেছেন যে আফগানিস্তানে আমেরিকানদের প্রধান ঘাঁটি বাগরাম বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের সেনারা চলে গেছেন। ঘাঁটিটির নিয়ন্ত্রণের ভার দেয়া হয়েছে আফগান নিরাপত্তা বাহিনীর ওপরে। কাবুল থেকে 60 কিলোমিটার উত্তরে অবস্থিত এই ঘাঁটিটি প্রায় 2 দশক ধরে তালিবান যোদ্ধাদের ক্ষমতা থেকে অপসারণ ও আল কায়েদা সন্ত্রাসীদের পরাস্ত করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কেন্দ্রবিন্দু ছিল। আফগান প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শুক্রবার বাগরাম ঘাঁটি থেকে সকল সেনা প্রত্যাহারের কথা স্বীকার করেন। মুখপাত্র ফাওয়াদ আমান টুইটার মারফতে জানান, গতরাতে বাগরাম বিমান ঘাঁটি থেকে সকল কোয়ালিশন এবং যুক্তরাষ্ট্রের সেনারা ঘাঁটি ত্যাগ করেছেন। তিনি জানান, আফগান নিরাপত্তা বাহিনী ঘাঁটিটি রক্ষা এবং সন্ত্রাস দমনে ঘাঁটিটি ব্যবহার করবে। এক কর্মকর্তা জানান, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বাহিনীর কমান্ডার জেনারেল অস্টিন স্কট মিলার আমেরিকান অবশিষ্ট সেনাদের নজরদারির জন্য সেখানে থেকে যাবেন। তালিবানদের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সেনা প্রত্যাহারের খবরকে স্বাগত জানান। তিনি বলেন, আমরা এই প্রত্যাহারকে একটি ইতিবাচক পদক্ষেপ বলে ভাবছি। তালিবানপন্থী সামাজিক মাধ্যমে বাগরাম ঘাঁটি থেকে প্রত্যাহারের ঘটনায় উল্লাস প্রকাশ করা হয় এবং এই প্রত্যাহারকে তালিবানদের বিজয় বলে দাবি করা হয়। জেনারেল মিলার কাবুলে সাংবাদিকদের বলেন, নিরাপত্তা পরিস্থিতি এখন ভালো নয় এবং তালিবানদের জোরপূর্বক দেশের নিয়ন্ত্রণ গ্রহণ সম্পর্কে তিনি হুঁশিয়ার করে দেন। 1 মে প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে তালিবানদের দখলিত শহরের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পায়। গত 2 মাসে তালিবানরা 40টি শহর দখল করে নেয়। বর্তমানে তাদের নিয়ন্ত্রিত শহরের সংখ্যা 157। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এবং দুটি দেশকে 2015 সালের পরমাণু আলোচনায় ফিরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। মহাসচিব গুতেরেস লিখিত রিপোর্টে জানান, তাঁর কথায়, চুক্তির বিধান অনুযায়ী আমি যুক্তরাষ্ট্রের প্রতি নিষেধাজ্ঞা তুলে নেবার এবং ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে জ্বালানি তেল বাণিজ্যের ছাড় বৃদ্ধি করার আবেদন জানাচ্ছি এবং এছাড়াও চুক্তির খসড়া মোতাবেক পরমাণু সম্প্রসারণ যোগ্য নয় এমন প্রকল্পের উপর সম্পূর্ণ ছাড় নবায়ন করার আবেদন জানাচ্ছি। মহাসচিব গুতেরেস বলেন, দুটি পক্ষ JCPOA বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন পরিপূর্ণ বাস্তবায়নে সাম্প্রতিক সময়ে যে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে তিনি তাতে উৎসাহিত বোধ করছেন। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নিলে এবং 2018 সালে একতরফা নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করলে চুক্তিটি সমূহ বাধার মুখে পড়ে। এর জবাবে ইরান তাদের পরমাণু তৎপরতা শুরু করে এবং 2019 সালের জুলাই মাসে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুদের মাত্রা বৃদ্ধি করে চুক্তিটি ভঙ্গ করে এবং সমৃদ্ধকরণের মাত্রা বহুগুণ বৃদ্ধি করে 60% উন্নীত করে। ইরান সামরিক ব্যবহারের জন্য পরমাণু কার্যক্রম নেয়ার কথা সবসময় অস্বীকার করেছে, তবে পশ্চিমের মিত্ররা তেহরানের পরমাণু প্রতিশ্রুতি লঙ্ঘনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের প্রতিনিধি মজিদ তখত রাভাজি বলেন, আমরা বর্তমান পরমাণু আলোচনার ব্যাপারে আন্তরিক ও চিন্তাশীল এবং আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করা। আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে বাংলা অনুষ্ঠান। বাংলাদেশের জনগণের মনে সংক্রমণ ও মৃত্যু নিয়ে আতঙ্ক বাড়ছে। শুনুন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর একটি রিপোর্ট। একদিকে কঠোর লকডাউন, অন্যদিকে অজর ধারায় বৃষ্টি। দিনটি শুক্রবার, সব মিলিয়ে বাংলাদেশ একদম স্তব্ধ। রাজপথ ফাঁকা, কাল যে কটা যানবাহন ছিল আজ তাও নেই। কাঁচাবাজারও ভিড় কম, সেনা টহল রয়েছে যথারীতি। সক্রিয় রয়েছে বিজিবি ও পুলিশ, অলিগলিতেও লোকজন নেই। মাঝে মধ্যে 2-একটা অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে। ঢাকার বাইরের পরিস্থিতি একই। মাস্ক ছাড়া বের হলেই গুনতে হচ্ছে জরিমানা। ঢাকায় গত 2 দিনে 870 জনকে গ্রেপ্তার করা হয়েছে বিনা কাজে বাইরে ঘোরাঘুরির কারণে। করোনা সংক্রমণ ও মৃত্যু হার বেড়ে যাওয়ায় জনমনে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। 8000-এর উপর দৈনিক সংক্রমণ, সর্বোচ্চ 143 জনের মৃত্যুর খবরে বিশেষজ্ঞরাই চিন্তিত।
এর মধ্যে সাতক্ষীরা, খুলনা, বগুড়া, বরিশাল ও ফেনী, সোনাগাজী থেকে অক্সিজেন সংকটের খবরে পরিস্থিতি নাজুক হয়েছে। বগুড়ায় 13 ঘন্টায় মোহাম্মদ আলী হাসপাতালে শ্বাসকষ্টে 7 জন রোগী মারা গেছেন। হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিক আমিন কাজল জানান, রোগীর চাপ প্রতিদিনই বাড়ছে। 30টি হাই ফ্লো নেজাল যেখানে থাকার কথা সেখানে রয়েছে মাত্র 2টি। এই হাসপাতালে আরো 10 জন মুমূর্ষু রোগী রয়েছেন। সাতক্ষীরায় অক্সিজেনের অভাবে ইতিপূর্বে 6 জন রোগী মারা গেছেন, যা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুলনায় অক্সিজেন সংকট তীব্র। একমাত্র বিশেষায়িত হাসপাতালে 100 শয্যার বিপরীতে রোগী রয়েছে প্রায় 200। সেখানে রয়েছে 77টি শয্যায় কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের ব্যবস্থা। বিকল্প পন্থায় টিকার যোগান হয়েছে। আজ রাতেই যুক্তরাষ্ট্র ও চীন থেকে 33 লাখ ডোজ টিকা আসছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তথ্য জানিয়েছেন। কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের 13 লাখ মডার্না টিকা আসছে। চীন থেকে আসছে 20 লাখ ডোজ টিকা। ওদিকে গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 132 জন। এই সময় শনাক্ত হয়েছেন 8,483 জন। এ নিয়ে টানা 6 দিন এই ভাইরাসে আক্রান্ত হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। বাংলাদেশে অব্যাহত বৃষ্টির কারণে কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঢাকা থেকে প্রতিবেদন পাঠিয়েছেন জহরুল আলম। বাংলাদেশব্যাপী গত কয়েকদিন যাবৎ অব্যাহত বৃষ্টিপাত এবং সীমান্তের ওপার থেকে উজানের পানির ঢলে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেশের কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার ঢাকায় পাওয়া খবরে বলা হয়েছে, তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ধরলা, মুহুরী, খোয়াই ও সোমেশ্বরী নদ নদীর পানি ক্রমাগতভাবে বাড়ছে এবং কয়েকটি স্থানে সকল নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে দেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম ও লালমনিরহাট, মধ্যাঞ্চলের সিরাজগঞ্জ, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ এবং উত্তর পূর্ব ও পূর্বাঞ্চলের সুনামগঞ্জ ও ফেনী জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে বলে খবরে বলা হয়েছে। সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে, এ সকল এলাকার পাট, ভুট্টা, আউশ ধান, বীজতলা ও সবজি ক্ষেত তলিয়ে গেছে এবং হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। একই সাথে অব্যাহতভাবে মাঝারি থেকে ভারী বর্ষণের কারণে মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়ার কাছে চলতি বর্ষা মৌসুমে দেশে বন্যা পরিস্থিতির গতি প্রকৃতির পূর্বাভাস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, উজানের পানি এবং বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেশে নদ নদীর পানি বৃদ্ধি পাবে এবং 20 থেকে 25টি জেলায় স্বল্প ও মধ্যমেয়াদী বন্যা হতে পারে। এই মুহূর্তে আপনার দেশের বিভিন্ন জায়গায় আপনার ভারী বৃষ্টি হচ্ছে এবং মৌসুমী বায়ুর প্রভাবে দেশের ভিতরে এবং দেশের উজানে আমরা চলতি সপ্তাহের শুরু থেকে ভারী বৃষ্টিপাত পর্যবেক্ষণ করছি। ফলে দেশের প্রধান যে নদীগুলো আছে বিভিন্ন জায়গায় নদীগুলোর পানিও উল্লেখযোগ্য হারে বাড়ছে এবং এই পরিস্থিতি অব্যাহত থাকলে এবং পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত আগামী আরো কয়েকদিন অব্যাহত থাকবে বিভিন্ন জায়গায়। ফলে আপনার দেশের প্রধান নদী অববাহিকা সহ অনেক অন্যান্য নদীর অববাহিকাতে আপনার একটি বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। আগামী 3-4 দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চল, উত্তর মধ্যাঞ্চল, মধ্যাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্ব পার্বত্য অঞ্চল, এই অঞ্চলের জেলাগুলো মূলত আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এতে মোট আপনার প্রায় 20 থেকে 25টি জেলা আপনার এই সময়ে স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যায় আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বর্ষা মৌসুমে দেশের পার্বত্য জেলাসমূহে যে স্বল্প মেয়াদী বন্যা হয়ে থাকে তা এবছরও হওয়ার সম্ভাবনা রয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা। বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন থেকে। যুক্তরাষ্ট্র কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের সমীক্ষা অনুযায়ী দক্ষিণ আমেরিকা থেকে শরণার্থী ও সুদূর রোমানিয়ার মতো দেশ থেকে বহু লোক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে এসে পৌঁছেছেন। সর্বসাম্প্রতিক মে মাসের জরিপে দেখা যায় 11,691 জন ইকুয়েডরিয়ান, 7,484 জন ভেনেজুয়েলান, 7,372 জন ব্রাজিলিয়ানের আগমন রেকর্ড করা হয়েছে। একই সময় হাইতি থেকে শরণার্থীদের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পায়। সাম্প্রতিক মাসগুলিতে অল্প হলেও তাৎপর্যপূর্ণভাবে তুরস্ক, রাশিয়া ও ভারত থেকে অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
এবং মিয়ানমারের একটি আদালত 2 সপ্তাহের জন্য আমেরিকান সাংবাদিক ড্যানি ফেনস্টারকে আবারও কারাগারে পাঠিয়েছে। মে মাসের 24 তারিখে ইয়াঙ্গুন ত্যাগ করার সময় বিমানবন্দরে তাঁকে আটক করা হয়। দ্বিতীয়বারের মতো তিনি সংক্ষিপ্ত বিচারের মুখোমুখি হন। ফ্রন্টিয়ার মিয়ানমার ম্যাগাজিনের সম্পাদক তাঁর দ্বিতীয় শুনানিতে আইনজীবী এবং ইয়াঙ্গুনে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন। তবে শুনানি শেষে কবে তিনি ছাড়া পাবেন সে ব্যাপারে কোনো ইঙ্গিত দেয়া হয়নি। সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের পর বার্মায় আটককৃত 88 জন সাংবাদিকের মধ্যে ড্যানি ফেনস্টার অন্যতম। বুধবার 2300 জনের বৃহত্তর মুক্তির অংশ হিসেবে প্রায় 1 ডজন সাংবাদিককে মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্তদের প্রায় বেশিরভাগকেই প্রতিবাদ বিক্ষোভে অংশ নেওয়ার জন্য আটক করা হয়েছিল। আর এই সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনছিলেন। আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবার অন্যান্য পরিবেশনা। কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন দীপঙ্কর চক্রবর্তী। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনোত্তর হিংসার ঘটনাবলী সম্পর্কে কলকাতা হাইকোর্ট অত্যন্ত কড়া মনোভাব নিয়েছে। আজ শুক্রবার এ ব্যাপারে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বাধীন 5 জনের একটি বেঞ্চ বলেছে, পশ্চিমবঙ্গ সরকার যাই বলুক না কেন, আমরা প্রমাণ পেয়েছি যে ভোটের পর হিংসাত্মক ঘটনা ঘটেছে এবং সেগুলো চাপা দেওয়ার চেষ্টা চলছে। রাজ্য পুলিশের তীব্র সমালোচনা করে হাইকোর্ট এই ধরনের প্রতিটি ঘটনায় আলাদা আলাদা করে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে। তাছাড়া ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী দরকার মতো অভিযোগকারীদের গোপন জবানবন্দি নিতে হবে বলেও আদালত নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ যাতে যথাযথভাবে পালিত হয় তার জন্য পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এইচ.কে দ্বিবেদীকে ব্যবস্থা নিতে বলেছে আদালত। হাইকোর্ট বলেছে, বহু জায়গায় হিংসার ঘটনায় অনেকে আহত হয়েছেন, তাদের সকলের চিকিৎসার ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাহায্যের জন্য রাজ্যকে এগিয়ে আসতে হবে। তাদের যথাযথ রেশনের ব্যবস্থা করতে হবে। যাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ফলে রেশন কার্ড নষ্ট হয়ে গিয়েছে তাদের নতুন কার্ড দিতে হবে এবং যতদিন কার্ড না হয় ততদিন রেশন দিতে হবে। হাইকোর্ট ভোটের পরে হিংসাত্মক ঘটনাগুলো কোথায় কোথায় ঘটেছে, কাদের ওপর হয়েছে সব নথিবদ্ধ করার জন্য জাতীয় মানবাধিকার কমিশনকে দায়িত্ব দিয়েছিল। আজ কমিশনের আইনজীবী আদালতকে জানিয়েছেন, এ পর্যন্ত 168টি জায়গায় কমিশনের প্রতিনিধিরা গিয়েছেন, কিন্তু তাদের সময়সীমা ছিল মাত্র 28 জুন পর্যন্ত। তার মধ্যে সব ঘটনা তারা নথিভুক্ত করতে পারেননি, তাই আরও সময় দেওয়া হোক। হাইকোর্ট জাতীয় মানবাধিকার কমিশনকে রিপোর্ট পেশ করার জন্য 13 জুলাই পর্যন্ত সময় বাড়িয়ে দিয়েছে এবং বলেছে পরবর্তী শুনানি ওই দিনই হবে। সব মিলিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ পশ্চিমবঙ্গ সরকারের যথেষ্ট বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটাকে তাদের জয় হিসেবে দেখছেন। তিনি এ বিষয়ে সিবিআই তদন্তের দাবি করেছেন। উল্লেখ্য, আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতেই রাজ্যপালের ভাষণের সময় বিজেপি প্রবল প্রতিবাদ জানায় ও সভাকক্ষ ত্যাগ করে। রাজ্যপালকে তারা ভাষণ পড়তে দেয়নি, কারণ তাদের মতে সরকার লিখিত ওই ভাষণে ভোট পরবর্তী হিংসার কথা উল্লেখ করা হয়নি। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। শুনুন আনিসা আহমেদের একটি সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্ট। আফগান প্রেসিডেন্ট সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে এসেছিলেন এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে তিনি এক ধরনের বলা যেতে পারে নিশ্চয়তা পেয়েছেন যে যুক্তরাষ্ট্র নানানভাবে, কূটনৈতিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, বিভিন্নভাবে আফগানিস্তানকে সাহায্য করবে। কিন্তু তারপরেও আফগানিস্তানের সমস্যা সম্পর্কে সকলের মনেই একটা সংশয় রয়েছে। আজকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন নিরাপত্তা বিষয়ক বিশিষ্ট বিশ্লেষক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর সিনিয়র রিসার্চ ফেলো শফকাত মুনির। শফকাত মুনির, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেই প্রসঙ্গেই বলি যে প্রেসিডেন্ট বাইডেন এবং যুক্তরাষ্ট্রের তরফ থেকে আশ্বাস পাওয়া গেছে
কেবলমাত্র অর্থনৈতিক কিংবা কূটনৈতিক বিষয় নয়, বরঞ্চ হোয়াইট হাউসের প্রেস সচিব জেমস স্যাকি বলেছেন যে আসলে সন্ত্রাসী গোষ্ঠী যাতে আফগানিস্তানে আবার তাদের একটা অভয় আশ্রয় গড়ে না তুলতে পারে, সেই জন্যও যুক্তরাষ্ট্র সচেতন থাকবে, সাহায্য করবে। তো এটা কতখানি বাস্তবসম্মত যখন যুক্তরাষ্ট্রের সৈন্যরা ফেরত আসছে তখন? আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে খুবই একটি নাজুক অবস্থায় রয়েছে, তাই এখনো বলা খুবই মুশকিল। যদিও প্রেস সচিব আশাবাদ ব্যক্ত করেছেন, আমি মনে করি খুবই মুশকিল এখন এই মুহূর্তে বলা যে সম্পূর্ণ বিদেশি সব সৈন্য প্রত্যাহারের পরে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এক্স্যাক্টলি কি হবে। আমরা জানি যে তালেবান বেশ কিছু এলাকা ইতিমধ্যেই তাদের নিয়ন্ত্রণে নিয়েছে, কিন্তু তালেবান ছাড়াও কিন্তু ওখানে অন্যান্য জঙ্গি গোষ্ঠী এবং অন্যান্য বিভিন্ন আর্ম গ্রুপস অপারেট করে। তাই আফগানিস্তান কি আবার 1992 থেকে 1996 আফগানিস্তানের যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল নাজিবুল্লাহ সরকারের পতনের পরে, সেদিকে আবার চলে যাচ্ছে কিনা সে বিষয়ে অনেক ভাববার কারণ। জি, আফগানিস্তানকে নিয়ে এরকম একটি আশঙ্কার কথা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দপ্তর থেকে বলা হয়েছে, এবং সেই সম্পর্কে আফগানিস্তানের প্রেসিডেন্ট যখন যুক্তরাষ্ট্র সফর করছিলেন আশরাফ গনি, তখন তাকে এই প্রশ্নটি করা হয় যে এমন পূর্বাভাস দেয়া হচ্ছে যে বিদেশি সৈন্যরা ওখান থেকে চলে আসবার পরে আফগানিস্তানের বর্তমান সরকার বড়জোর 6 মাস টিকে থাকবে। তিনি বিষয়টিকে হেসে উড়িয়ে দেন, বলেন যে সে তো অনেক কথাই বলা হয়, সেটা কতখানি এবার ঠিক হবে। তো আপনার নিজের মূল্যায়ন? আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি যে আমি আশা করব রাষ্ট্রপতি আশরাফ গনি যে আশাবাদ ব্যক্ত করেছেন তা সত্য হবে, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু একটি ভিন্ন কথা বলছে। আফগানিস্তানের মোট 398টি জেলার মধ্যে 107টি জেলা তালেবানের নিয়ন্ত্রণে আছে, 92টি আছে সরকারের নিয়ন্ত্রণে, এবং বাকি 199টার জন্য কিন্তু একটা কন্টেস্ট চলছে, অর্থাৎ বাকি 199টা জেলার নিয়ন্ত্রণ কন্টেস্টেড। তো সব বিদেশি সৈন্য প্রত্যাহার করবার পরে এই 199টা জেলার কি অবস্থা হবে, কাবুলের সরকার কি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবে কিনা, সে বিষয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। তারপরে এখানে আইসিস খোরাসান বা তথাকথিত ইসলামিক স্টেটের যে খোরাসান উইং বা আইসিস কে, তাদের তৎপরতার কথা আবার উঠে আসে। আচ্ছা, এছাড়া আমরা জানি যে আফগানিস্তানে ন্যার্কো ক্রাইম বা মাদক দ্রব্য সাথে জড়িত যে অপরাধ যেগুলো সংগঠিত হয়, সেগুলোর মাত্রা ব্যাপক আকারে বেড়ে চলছে। এছাড়া সুশাসনের ঘাটতি এবং দুর্নীতির ব্যাপার তো রয়েছে। তো সবকিছু মিলিয়ে কাবুল সরকার কতটুকু আফগানিস্তানকে তাদের নিয়ন্ত্রণে রাখতে পারবে, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী, পুলিশ বাহিনী, সামরিক বাহিনী তারা কতখানি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন, এই বিষয়ে একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্ট হিসাবে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। সম্ভবত আপনার এই সন্দেহের সঙ্গে সহমত পোষণ করেন অনেকেই, যেমন আফগানিস্তানে আমেরিকান বাহিনীর কমান্ডার জেনারেল অস্টিন স্কট মিলার সম্প্রতি আফগানিস্তানের নিরাপত্তা জনিত বিষয়ে অনেকখানি উদ্বেগ প্রকাশ করেছে। আপনি বলেছেন যে আফগানিস্তানে নানান রকম সংকট বিরাজ করছে। আরেকটু যদি পরিষ্কার করে আপনি বলতে পারেন যে কোন কোন দিক থেকে আফগানিস্তান ঝুঁকির সম্মুখীন হতে পারে, বিশেষ করে উগ্রবাদের দৃষ্টিভঙ্গিতে? একটা বড় বিষয় হলো যে আরবান সেন্টার বা শহরগুলো নিরাপত্তা কি হবে। আমরা কি আবার বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এবং বিভিন্ন আর্ম গ্রুপসের মধ্যে আবার ভায়োলেন্স দেখতে পাবো কি? আমি আবারও ফিরে যেতে চাই 1992 থেকে 96, মাফ করবেন, 1992 থেকে 96 নাজিবুল্লাহ সরকারের পতনের পরে আফগানিস্তানের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, আবার কি সেরকম একটি পরিস্থিতিতে আমরা ফিরে যাব কিনা সে বিষয়ে ভাবার কারণ রয়েছে। এছাড়া তালেবান ইতিমধ্যেই যারা আফগান নাগরিক যারা
এতদিন নেটো বাহিনীর সাথে কাজ করেছে তাদেরকে হুমকি দিচ্ছে। তো তাদের বিরুদ্ধে কি কোনো শাস্তিমূলক পদক্ষেপ তালেবান গ্রহণ করবে কিনা সেটা দেখার বিষয় রয়েছে। আরেকটা বড় ম্যাক্রো লেভেলে যদি আমরা আসি, আফগানিস্তানে গত 20 বছরে যে আর্থসামাজিক যে বিবর্তন আমরা দেখেছি, সে আর্থসামাজিক বিবর্তন যেখানে নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষার বিস্তার, সেগুলোর ক্ষেত্রে তালেবান কতখানি তাদের কমিটমেন্টকে রক্ষা করবে। আমরা জানি তালেবান অত্যন্ত প্রতিক্রিয়াশীল একটি ধর্মান্ধ উগ্রবাদী সংগঠন। তারা চুক্তিতে যাই স্বাক্ষর করুক না কেন, যখন তারা সত্যিকার অর্থে ক্ষমতা হাতে নেবে, তখন তালেবানের এই চরম মৌলবাদী রূপ কি আবার বেরিয়ে আসবে কিনা সে বিষয়ে ভাবার বিষয় রয়েছে। তাই আর্থসামাজিক দিক থেকে, নিরাপত্তাগত দিক থেকে, আঞ্চলিক নিরাপত্তার দিক থেকে যে আফগানিস্তান কি আবার আঞ্চলিক বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর জন্য অভয়ারণ্য হয় কিনা, সে সবগুলো বিষয়ে আমার প্রচুর উদ্বেগ এবং শঙ্কা রয়েছে। প্রসঙ্গত আপনি যখন তালেবানের কথাই বললেন, তখন মনে পড়লো যে তালেবান প্রচন্ড আপত্তি করছে যখন তুরস্কের সেনাবাহিনী কাবুল বিমানবন্দর পাহারা দেওয়ার কথা বলছে। তাহলে কি কাবুল বিমানবন্দরের নিরাপত্তাও বিঘ্নিত হয়ে যেতে পারে? কাবুল বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে একটি হুমকি আছে। তালেবান কিছুতেই চাইছে না যে কোনো বিদেশি সৈন্য আফগানিস্তানে অবস্থান করুক। এটি একটি সিম্বলিক ব্যাপার তাদের জন্য, প্রতীকী ব্যাপার। তারা চাইছে যে তারা আফগানিস্তানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকতে চাইছে। বাট এখানে আসলে ভাবার বিষয় আছে যে আমরা যদি আবার ইফ উই টার্ন ব্যাক দ্য ক্লক, তাহলে এই গত 2 দশকের এই যে আর্থিক ইনভেস্টমেন্ট এবং তার পাশাপাশি এই নেটো বাহিনীর যে চরম আত্মত্যাগ, আফগান নাগরিকদের যে আত্মত্যাগ, এসবের অর্থ তাহলে কি হবে? জি, পরিশেষে খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সম্প্রতি রোমে একটা খুব জরুরি কথা বলেছেন যে সমস্ত জোটকে একত্রিত হতে হবে এবং আইসিসকে দমনের জন্য। তো এই আইসিসের আফগানিস্তানে প্রবেশের আশঙ্কা কতখানি? আফগানিস্তানে ইতিমধ্যে আইসিসের একটি অংশ অপারেট করছে, যা আইসিস খোরাসান নামে পরিচিত। তবে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন আরো উদ্বিগ্ন হয়েছেন, কারণ ইদানিংকালে আইসিসের ব্যাপক বিস্তার হয়েছে আফ্রিকা মহাদেশে, এবং তিনি হয়তো ভাবছেন এবং মার্কিন নিরাপত্তা কর্তা ব্যক্তিরা ভাবছেন যে আফগানিস্তানে বিদেশি সৈন্য প্রত্যাহারের পরে আবার আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠীগুলো, বিশেষ করে আইসিস, নতুন করে মাথাচাড়া দিয়ে উঠে কিনা, এবং তার ফলে আঞ্চলিক অর্থাৎ দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার নিরাপত্তা বিঘ্নিত হয় কিনা। তাই এই বিষয়ে বাংলাদেশ সহ সবারই অনেক ভাববার কারণ রয়েছে। জনাব শাফকাত মনির, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। রয়েছে সঞ্জনা ফিরোজের প্রতিবেদন। জীবন এবং মৃত্যুর পার্থক্যের অর্থ হতে পারে হটলাইনে পাওয়া একটি কলের জবাব দেওয়া। কর্মীরা যারা শিশু নির্যাতনের অভিযোগ নিয়ে কাজ করেন, তারা ওই মুহূর্তগুলোর মুখোমুখি হন প্রতিনিয়ত। হটলাইনে প্রতি বছর প্রায় 16,000 কল আসে। পেনসিলভেনিয়ার অ্যালেগেনি কাউন্টির অফিস অফ চিলড্রেন, ইউথ অ্যান্ড ফ্যামিলি অফ দি অফিস এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছে। অতীতে কর্মীরা তাদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তদন্তকে অগ্রাধিকার দিয়ে এসেছেন। এখন এক অ্যালগরিদম বা গাণিতিক পরিভাষা এই কাজে সহযোগিতা করছে। আমরা কখনোই যেখানে ছিলাম সেখানে ফিরে যেতে পারতাম না, স্বাচ্ছন্দ্য বোধ করতে পারতাম না যে আমাদের অভিজ্ঞতা ও বিবেচনা যথেষ্ট ছিল। অ্যালগরিদম বা গাণিতিক পরিভাষাগুলি ইতিমধ্যে লোকেরা যে অনলাইন বিজ্ঞাপনগুলি দেখেন সেগুলো নির্ধারণ করতে, কোনো কাজের জন্য ঋণ সহায়তা বা চাকরির জন্য আবেদনকারীদের নির্ধারণ করতে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটার প্রোগ্রামগুলি মানুষের তুলনায় আরো দ্রুত ডেটাগুলি সংকলন এবং বিশ্লেষণ করতে পারে।
প্রতি বছর প্রায় 70 লক্ষেরও বেশি শিশুর উপর নির্যাতন বা অবহেলার অভিযোগ করা হয় এবং তাই এই ধরনের পদ্ধতি সম্মুখ সারির কর্মীদের আরও ভালো সিদ্ধান্ত নিতে ডেটা ব্যবহার করতে সহায়তা করছে। যখন কোনো কল আসে তখন পিতামাতা বা অভিযুক্ত ব্যক্তির নাম সহ শিশুর নাম একটি ডেটাবেসে অন্তর্ভুক্ত করা হয়। The Allegheny Family Screening Tool goes into the integrated data warehouse. অ্যালেগেনি ফ্যামিলি স্ক্রিনিং পদ্ধতিটি ইন্টিগ্রেটেড ডেটাতে প্রবেশ করে এবং ওই পরিবার সম্পর্কে পরিচিত সমস্ত তথ্য এনে দেয়। তবে কল স্ক্রিনারকে বর্তমান অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। So the call screener still has to make the decision based on what's in the current allegation. ঝুঁকির মাপকাঠি ব্যবহার করা হয় যেখানে 1 মানে কম ঝুঁকি এবং 20 মানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কখনো কখনো এই পদ্ধতিটি আমাদের ধারণা বা বিচারকে নিশ্চিত করে, আবার কখনো কখনো আমাদের ভাবনার মধ্যে ফেলে দেয়। কর্মীদের এই দলটি বলছে পদ্ধতিটির অন্তর্নিহিত পক্ষপাতের সম্ভাবনা সম্পর্কে সর্বদা তারা সচেতন। আইন প্রয়োগকারী এবং সামাজিক পরিষেবাদের ডেটাবেসগুলি প্রায়ই অসংলগ্নভাবে পূর্ণ করা হয়ে থাকে, বিশেষ করে বিভিন্ন বর্ণের ও দরিদ্র লোকেদের ক্ষেত্রে। তবে 2012 সালে প্রকাশিত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেখা গেছে শিশু নির্যাতনের সম্ভাব্য অভিযোগগুলো কখন অনুসরণ করা যায় তা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অ্যালগরিদম কম জাতিগত পক্ষপাতের ফলস্বরূপ। এই পদ্ধতিটি আমরা কিভাবে ডেটা ব্যবহার করি সেগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ অভিযোজন বলে আমি মনে করি। ডিনা মিচেলের পক্ষে সঞ্জনা ফিরোজ, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগ গভীর দুঃখের সাথে জানাচ্ছে যে প্রবীণ বেতার ব্যক্তিত্ব ও প্রখ্যাত বাচিক শিল্পী কাফি খানকে আমরা হারিয়েছি। 1966 সাল থেকে 1994 সাল পর্যন্ত 2 পর্যায়ে তিনি ওয়াশিংটনে ভয়েস অফ আমেরিকার বেতার সম্প্রচারক হিসেবে কাজ করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ে ওয়াশিংটনে প্রবাসী বাঙালি হিসেবে তিনি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। গত বছর সরকার কবির উদ্দিনের নেয়া একটি সাক্ষাৎকারে তিনি রবীন্দ্রনাথের একটি কবিতা আবৃত্তি করেছিলেন। বলেছিলেন এটি হয়তো তার মৃত্যুর পর বাজানো হবে। আমাদের জন্য কষ্টের কথা হলো আজ সেই আবৃত্তিটি আমরা শুনব, তার প্রতি অগাধ শ্রদ্ধা রেখে। যাবার সময় হলো বিহঙ্গের, এখনই কুলায় রিক্ত হবে। স্তব্ধ গীতি ভ্রষ্ট নীড় পড়িবে ধুলায় অরণ্যের আন্দোলনে। শুষ্ক পত্র জীর্ণ পুষ্প সাথে পদচিহ্নহীন শূন্যে যাব উড়ে রজনী প্রভাতে অস্ত সিন্ধু পরপারে। গতকাল এই বসুন্ধরা আতিথ্য দিয়েছে, কভু আম্র মুকুলের গন্ধে ভরা পেয়েছি আহ্বান বাণী ফাল্গুনের দাক্ষিণ্যে মধুর। অশোকের মঞ্জরি সে ইঙ্গিতে চেয়েছে মোর সুর, দিয়েছি তা প্রীতিরসে ভরি। কখনো বা ঝঞ্ঝাঘাতে বৈশাখের কণ্ঠ মোর রুধিয়াছে উত্তপ্ত ধুলাতে, পক্ষ মোর করেছে অক্ষম। সব নিয়ে ধন্য আমি প্রাণের সম্মানে, এবারের ক্লান্ত যাত্রা গেলে থামি। ক্ষণতরে পশ্চাতে ফিরিয়া মোর নম্র নমস্কারে বন্দনা করিয়া যাব এ জন্মের অধিদেবতারে।